আজ আমি ক্লাস 11-এ ইকোনমিক্স পড়াবো। আজকের টপিক হলো ফিসক্যাল পলিসি। এই টপিকের উপর এর আগে আমি একটি ক্লাস নিয়েছি। সেখানে আমি প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর পড়িয়েছি এবং প্রত্যক্ষ করের কী কী সুবিধা অসুবিধা বা পরোক্ষ করের কী কী সুবিধা অসুবিধা এই পর্যন্ত পড়িয়েছি। আজ আমি ক্লাস শুরু করছি প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে তুলনা বা কম্প্যারিজন বিটুইন ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেসে দিয়ে। যে আমি এর আগের ক্লাসে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের নানা দিক নিয়ে আলোচনা করেছি। এখন এই দুটি করের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত সেই বিষয়ে বলবো। প্রথমত, যদি আমরা কর প্রদানের ক্ষমতার নীতি অনুযায়ী কর বসানোর কথা বলি, তাহলে কি বলবো যে প্রত্যক্ষ করই বসানো উচিত। কারণ প্রত্যক্ষ করের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির উপর তাদের কর প্রদান ক্ষমতা অনুযায়ী কর আরোপ করা হয়, কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে প্রত্যেকের কর প্রদান ক্ষমতা অনুযায়ী কর আরোপ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, কর ভারের দিক থেকে বিচার করলে বলা যায় যে প্রত্যক্ষ করই বাঞ্ছনীয়। কারণ যাদের উপর থেকে আমরা কর আদায় করতে চাই বা যাদের কাছ থেকে কর আদায় করতে চাই, ঠিক তাদের উপরই কর বসানো হয়। কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে যাদের উপর কর বসানো হচ্ছে তারা সেই করটিকে অপসারিত করছে অন্য ব্যক্তির উপর। তার ফলে পরোক্ষ করের প্রভাবটি কোনো ব্যক্তির উপর বা কোনো শ্রেণীর ব্যক্তির উপর পড়বে সেটি আগে থেকে নিশ্চিত রূপে জানা সম্ভব হয় না। তৃতীয়ত, ন্যায় বিচারের দিক থেকে দেখতে গেলে প্রত্যক্ষ কর গ্রহণযোগ্য। কারণ প্রত্যক্ষ করের ক্ষেত্রে আয় বন্টনে বৈষম্য দূর করা যায়। ধনী ব্যক্তিদের কাছে অধিক হারে কর আদায় করে সেই করলব্ধ অর্থ দরিদ্র ব্যক্তিদের মধ্যে ভাগ করে আয় বন্টনের সমতা আনা যায়। কিন্তু পরোক্ষ করের দ্বারা আয় বন্টনে বৈষম্য দূর করা যায় না, বরঞ্চ পরোক্ষ করের বোঝা অধিকাংশ ক্ষেত্রে দরিদ্র জনসাধারণকে বহন করতে হয়। তার ফলে পরোক্ষ কর আরোপ করার জন্য আয় বৈষম্য আরও বৃদ্ধি পায়। অবশ্য যে সমস্ত দ্রব্য সামগ্রী ধনী ব্যক্তিরা ব্যবহার করে সেই সমস্ত দ্রব্যের উপর পরোক্ষ কর বসালে কিছুটা আয় বৈষম্য হ্রাস পেতে পারে, কিন্তু এইভাবে কর আরোপ করলে ওই দ্রব্যটির উৎপাদন কমে যাবে এবং তার ফলে কর্মসংস্থান কম হবে। এর ফলে সমগ্র অর্থনীতির উপর কী প্রভাব পড়বে সেটি সহজে বলা সম্ভব নয়। কাজেই কর ভারের দিক থেকে বিচার করতে গেলে প্রত্যক্ষ করই গ্রহণীয়। চতুর্থত, প্রশাসনিক ব্যয়ের দিক থেকে বিচার করতে গেলে অবশ্যই প্রত্যক্ষ কর অপেক্ষা পরোক্ষ করই শ্রেয়। তার কারণ কি? যে প্রত্যক্ষ করের ক্ষেত্রে প্রশাসনিক ব্যয় বেশি হয় এবং পরোক্ষ করের ক্ষেত্রে প্রশাসনিক ব্যয় অপেক্ষাকৃত কম হয়। পঞ্চমত, কর রাজস্ব কতটা পাওয়া যাচ্ছে সেদিক থেকে যদি বিচার করি, তাহলে দেখা যাবে প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষ করই শ্রেয়। প্রত্যক্ষ করের মাধ্যমে খুব বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয় না। তার কারণ প্রত্যক্ষ কর সমস্ত ব্যক্তির উপর আরোপ করা যায় না, বেশ কিছু ব্যক্তিকে এই করের আওতা থেকে বাদ দিতে হয়। কিন্তু পরোক্ষ করের বোঝা অনেক ব্যক্তির মধ্যে, বহু ব্যক্তির মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। তার ফলে পরোক্ষ করের ক্ষেত্রে সহজেই বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়। বর্তমানে প্রতি দেশের সরকারি অর্থনৈতিক কার্যকলাপ এত বৃদ্ধি পেয়েছে, কি বললাম, বর্তমানে প্রত্যেক দেশেরই সরকারের অর্থনৈতিক কার্যকলাপ এত বৃদ্ধি পেয়েছে যে শুধুমাত্র প্রত্যক্ষ করের মাধ্যমে এই সমস্ত কার্যকলাপের ব্যয় নির্বাহ করা কোনো সরকার পক্ষেই সম্ভব নয়। সেই জন্য প্রত্যক্ষ করের সাথে সাথে পরোক্ষ করকেও ব্যবহার করা হয়। ষষ্ঠত কি? যে বাধ্যতামূলকভাবে কর প্রদানের দিক থেকে বিচার করতে গেলে প্রত্যক্ষ করই গ্রহণযোগ্য। কারণ প্রত্যক্ষ করের ক্ষেত্রে বাধ্যতামূলক উপাদানটি বেশি কার্যকরী হয় পরোক্ষ করের তুলনায়। যে ব্যক্তির উপর প্রত্যক্ষ কর ধার্য হচ্ছে সেই ব্যক্তিকে প্রত্যক্ষ কর বাধ্যতামূলকভাবে আদায় দিতে হয়। কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে কোনো দ্রব্যের উপর যদি বিক্রয় কর আরোপ করা হয়, কি বললাম, কোনো দ্রব্যের উপর যদি বিক্রয় কর আরোপ করা হয়, তাহলে সেই দ্রব্যটি যে ব্যক্তি কিনবে না সেই ব্যক্তি ওই কর থেকে করের আওতায় পড়বে না বা ওই কর থেকে রেহাই পেয়ে যাবে। তাহলে আমরা সর্বশেষে কি বলতে পারি? যে প্রত্যক্ষ ও পরোক্ষ করের তুলনামূলক
আলোচনায় আমরা কি দেখলাম, যে পরোক্ষ করের তুলনায় প্রত্যক্ষ করেরই সুবিধা বেশি। সেই জন্য তত্ত্বগত দিক থেকে প্রত্যক্ষ করই অধিকতর গ্রহণযোগ্য। কিন্তু প্রত্যক্ষ করের দুটি প্রধান অসুবিধা আছে। কি? এর প্রশাসনিক ব্যয়, কি বললাম, এর প্রশাসনিক ব্যয় খুব বেশি এবং এই ধরনের কর থেকে যথেষ্ট রাজস্ব আদায় হয় না। সেজন্য সব দেশের সরকারই প্রত্যক্ষ করের সাথে সাথে নানাবিধ পরোক্ষ করও আরোপ করে বা নানা রকম পরোক্ষ করও আরোপ করে। প্রত্যক্ষ এবং পরোক্ষ করকে পরস্পরের বিকল্প হিসেবে গ্রহণ না করে বর্তমানে সকল দেশের সরকারই উভয় প্রকার করকেই গ্রহণ করে থাকে বা উভয় প্রকার করই আরোপ করে। প্রত্যক্ষ করের মাধ্যমে যেমন কিছু সরকারি রাজস্ব সংগৃহীত হয়, তেমনি পরোক্ষ করের মাধ্যমেও কিছু রাজস্ব সংগৃহীত হয়। এবার আমি ভারতের কর ব্যবস্থা বা ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম সম্বন্ধে বলছি তোমাদের। ভারত একটি যুক্তরাষ্ট্র। এখানে একটি কেন্দ্রীয় সরকার রয়েছে এবং কতগুলো রাজ্য সরকার রয়েছে। ভারতে কিছু কিছু কর কেন্দ্রীয় সরকার আরোপ করে এবং কিছু কিছু কর রাজ্য সরকার আরোপ করে। এবার আমরা দেখি যে কোন কোন কর কেন্দ্রীয় সরকার আরোপ করে আর কোন কোন কর রাজ্য সরকার আরোপ করে। দেখো, আমি এখানে একটি তালিকা দিয়ে কিছু কিছু কর দেখিয়েছি যেগুলি কেন্দ্রীয় সরকার আদায় করে বা আরোপ করে, আর রাজ্য সরকারের কর রাজস্ব আমি এখানে দেখিয়েছি। যে কোনো কোন বিষয়ের উপর কর আরোপ করা কেন্দ্রীয়, কোন বিষয়ের উপর বা কোন বিষয়ের উপর কর আরোপ করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের আছে, এ বিষয়ে ভারতীয় সংবিধানে একটা সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে। ভারতীয় সংবিধানের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত কর রয়েছে যেগুলির ভিত্তি হচ্ছে সর্বভারতীয়। আবার যেসব করের ভিত্তি একান্ত স্থানীয় ধরনের, সেই সব কর আরোপ করার ক্ষমতা আছে কার হাতে? রাজ্য সরকারের হাতে। ঠিক আছে। সংবিধানের 7ম তফসিলে 1 নম্বর তালিকায় কেন্দ্রীয় করগুলো উল্লেখ আছে। সেই করগুলো কি কি? যেগুলো কেন্দ্রীয় রাজস্ব, কর রাজস্ব, কেন্দ্রীয় সরকারের কর রাজস্ব, কৃষি ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্র থেকে আয় কর, কোম্পানির মুনাফার উপর কর, আমদানি ও রপ্তানির উপর শুল্ক, মাদক দ্রব্য ছাড়া অন্যান্য দ্রব্যের উপর আবগারি শুল্ক, কৃষি জমি ছাড়া অন্যান্য সম্পত্তির উপর উত্তরাধিকার কর, কৃষি জমি ছাড়া অন্যান্য সম্পত্তির মূল্যের উপর কর, আর্থিক দলিলের উপর স্ট্যাম্প ডিউটি, তারপর হচ্ছে স্ট্যাম্প ডিউটি ছাড়া শেয়ার বাজার ও ফাটকা ব্যবসায় লেনদেনের উপর কর, সংবাদপত্র কেনাবেচা ও বিজ্ঞাপনের উপর কর, রেল, জাহাজ, বিমান, যাত্রী ও মাল চলাচলের উপর কর এবং আন্তঃরাজ্য ব্যবসার সাথে জড়িত দ্রব্যের ক্রয় বিক্রয়ের উপর কর। এবার রাজ্য সরকারের কর রাজস্বগুলো কি কি? যে ভূমি রাজস্ব, কৃষি আয়ের উপর কর, সংবাদপত্র ছাড়া অন্যান্য দ্রব্যের ক্রয় বিক্রয়ের উপর কর, মাদক দ্রব্যের উপর আবগারি শুল্ক, কৃষি জমির উপর সম্পত্তি ও উত্তরাধিকার কর, পণ্য প্রবেশ কর, তারপর হচ্ছে বিদ্যুতের ক্রয় বিক্রয়ের উপর কর, আর্থিক দলিল ছাড়া অন্যান্য দলিলের উপর স্ট্যাম্প ডিউটি, আমোদ প্রমোদ জুয়া প্রভৃতির উপর কর, যানবাহনের উপর কর, সংবাদপত্র ছাড়া অন্যান্য বিজ্ঞাপনের উপর কর, পথ ও সেতু ব্যবহারের উপর কর, যেটাকে আমরা টোল ট্যাক্স বলি, বৃত্তি, ব্যবসা, পেশা এবং নিয়োগের উপর কর। এগুলো সব কি? রাজ্য সরকারের কর রাজস্ব। এই যে দুটো তালিকা আমি বললাম, এই তালিকায় উল্লেখ নেই এমন সমস্ত বিষয়ের উপর কর আরোপ করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। কেন্দ্রীয় সরকার যে সমস্ত কর আরোপ করে সেই করগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত কি? কতগুলি কর কেন্দ্রীয় সরকার আরোপ করে এবং কেন্দ্রীয় সরকার একাই ভোগ করে। দ্বিতীয়ত কি? কতগুলি কর কেন্দ্রীয় সরকার আরোপ করে এবং আদায় করে কিন্তু রাজস্ব কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয়। তৃতীয়ত, কতগুলি কর কেন্দ্রীয় সরকার আরোপ করে এবং আদায় করে কিন্তু তার সম্পূর্ণ রাজস্ব রাজ্যগুলির মধ্যে বণ্টিত হয়। কি বললাম? কতগুলি কর কেন্দ্রীয় সরকার আরোপ করে এবং আদায় করে
কিন্তু তা সম্পূর্ণ রাজস্ব রাজ্যগুলির মধ্যে বণ্টিত হয়। চতুর্থত, কতগুলোকার কেন্দ্রীয় সরকার আরোপ করে, কিন্তু তা আদায় করা এবং ব্যবহার করার ভার রাজ্য সরকারের উপর থাকে। এবার আমি বলবো সরকারি ব্যয় এবং এর শ্রেণীবিভাগ বা পাবলিক এক্সপেন্ডিচার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। যে কোনো একটি নির্দিষ্ট বছরে সরকার যে বিভিন্ন প্রকারের ব্যয় করে থাকে তাদের একত্রে সরকারি ব্যয় বলা হয়। এখানে সরকার বলতে দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়কেই বোঝানো হয়। সরকারি ব্যয়কে বিভিন্ন ভাগে শ্রেণীবিভাগ করা হয়। প্রথমত কি, সরকারি ব্যয়কে কেন্দ্রীয় সরকারের ব্যয়, রাজ্য সরকারের ব্যয় বা স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের ব্যয় ইত্যাদি ভাগে ভাগ করা হয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দেশে একটি কেন্দ্রীয় সরকার থাকে এবং কতগুলো রাজ্য সরকার থাকে। আবার কোনো রাজ্যের মধ্যে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত প্রভৃতি বিভিন্ন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানও থাকে। এই সমস্ত কর্তৃপক্ষের ব্যয়কেই সরকারি ব্যয় বলা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ভারতে ভারত সরকারের ব্যয় কেন্দ্রীয় সরকারের ব্যয়, পশ্চিমবঙ্গ সরকার বা বিহার সরকারের ব্যয় হচ্ছে রাজ্য সরকারের ব্যয়, কিন্তু কলকাতা কর্পোরেশনের ব্যয় হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের ব্যয়। এই তিন প্রকার ব্যয়ই হলো কি সরকারি ব্যয়ের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, সরকারি ব্যয়কে হস্তান্তরমূলক প্রদান এবং দ্রব্য সামগ্রী ও সেবা কার্যাদি কেনার জন্য ব্যয়, এই দুই ভাগে ভাগ করা হয় বা ভাগ করা যেতে পারে। যে সরকার যখন জনসাধারণের কাছ থেকে কোনো দ্রব্য বা সেবা কার্য না কিনে কোনো অর্থ প্রদান করে, সেই অর্থকে অনুদান বা হস্তান্তরমূলক অর্থ প্রদান বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন, বেকার ভাতা, দুস্থ ব্যক্তিদের সরকারি সাহায্য, উৎপন্ন দ্রব্য সামগ্রীর উপর ভর্তুকি প্রভৃতি হলো কি হস্তান্তরমূলক ব্যয়। অন্যদিকে সরকার জনসাধারণের কাছ থেকে কোনো দ্রব্য বা সেবামূলক কার্য ক্রয় করার জন্য জনসাধারণকে যে অর্থ প্রদান করে তাকে বলা হয় কি ক্রয়দানমূলক ব্যয়। উদাহরণস্বরূপ বলতে পারি সরকারি কর্মচারীদের বেতন দিতে সরকারের যে ব্যয় হয় সেটি এই ধরনের ব্যয়। তৃতীয়ত, সরকারি ব্যয়কে উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল এই দুটি শ্রেণীতে ভাগ করা যায়। যে সকল সরকারি ব্যয়ের ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় এবং সম্পদের প্রসার ঘটে, সেই সকল ব্যয়কে উৎপাদনশীল ব্যয় বলা হয়। শিল্প, কৃষি, পরিবহন ইত্যাদির উন্নয়নের জন্য সরকারের যে ব্যয় অথবা শিক্ষা, জনস্বাস্থ্য, বাসস্থান ইত্যাদির জন্য সরকারের যে ব্যয় তাকে উৎপাদনশীল ব্যয় বলা হয়। উৎপাদনশীল ব্যয়ের ফলে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং জাতীয় আয় ভবিষ্যতে বৃদ্ধি পায়। অন্যদিকে যে সমস্ত সরকারি ব্যয়ের ফলে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় না তাকে অনুৎপাদনশীল ব্যয় বলে। উদাহরণস্বরূপ যুদ্ধের খরচ মেটানোর জন্য যে ব্যয় হয় সেটি অনুৎপাদনশীল ব্যয়। চতুর্থত, সরকারি খাতের ব্যয়কে আমরা রাজস্ব খাতে ব্যয় অথবা মূলধনী খাতে ব্যয় এই দুই ভাগে ভাগ করতে পারি। সরকারি বাজেটে দুটি খাত থাকে, একটিকে বলা হয় রাজস্ব বা চলতি খাত রেভিনিউ অ্যাকাউন্ট অর কারেন্ট অ্যাকাউন্ট, আর অন্যটিকে বলা হয় মূলধনী খাত বা ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই উভয় খাতেই সরকারের আয় এবং ব্যয় বাজেটের মধ্যে দেখানো হয়। রাজস্ব খাতে ব্যয় বলতে সেই সমস্ত ব্যয়কে বোঝানো হয় যেগুলির ফলে সরকারের ব্যবহারযোগ্য তহবিল হ্রাস পায় কিন্তু সরকারের দায় হ্রাস পায় না। উদাহরণস্বরূপ সরকারি কর্মচারীদের বেতন দিতে সরকারের যে ব্যয় হয় সেটি রাজস্ব খাতে ব্যয়। মূলধনী খাতে ব্যয় সেগুলি যার ফলে সরকারের হাতে নতুন সম্পত্তি আসে বা নতুন সম্পত্তির সৃষ্টি হয়। যেসব ব্যয়ের ফলে সরকারের ব্যয়োপযোগী তহবিল হ্রাস পায় এবং সরকারের দায়ও হ্রাস পায় সেগুলি হলো মূলধনী খাতে ব্যয়।
উদাহরণস্বরূপ বলতে পারি, যদি সরকার ঋণ পরিশোধের জন্য কোনো অর্থ ব্যয় করে, তাহলে এটি মূলধনী খাতে ব্যয়, কারণ এর ফলে সরকারের দায় হ্রাস পাচ্ছে। পঞ্চমত, সরকারি ব্যয়কে আরও একরকমভাবে ভাগ করা যায়। সেটি সরকারি ব্যয়ের অর্থনৈতিক শ্রেণীবিভাগ। অর্থনৈতিক বিভাগের ক্ষেত্রে সরকারের ব্যয়কে আমরা ভোগ ব্যয় বা কনজামশন এক্সপেন্ডিচার এবং বিনিয়োগ ব্যয় বা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এই দুটি ভাগে ভাগ করা হয়। ভোগ্য দ্রব্যের উপর সরকার যে অর্থ ব্যয় করে সেই ব্যয়কে সরকারি ভোগ ব্যয় বলা হয়। অন্যদিকে মূলধনী দ্রব্যের উপর সরকারের যে ব্যয় হয় সেই ব্যয়কে বিনিয়োগ ব্যয় বা মূলধন গঠন ব্যয় বলা হয়। অন্যভাবে বলতে পারি যে সরকারি মালিকানায় ভোগ্যদ্রব্যের উপর যে ব্যয় হয় সেটি সরকারি ভোগ ব্যয়, এবং সরকারি মালিকানায় মূলধনী দ্রব্যের উপর যে ব্যয় হয় সেটি সরকারি বিনিয়োগ ব্যয় বা মূলধন গঠন ব্যয়। এই বিনিয়োগ ব্যয় ও ভোগ ব্যয়ের পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ। সরকার তার ব্যয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে সাহায্য করতে পারছে কিনা সেটি বোঝা যাবে সরকারি ব্যয়ের মধ্যে মূলধন গঠন ব্যয় বা বিনিয়োগ ব্যয়ের পরিমাণ কতটা তার দ্বারা। যদি সরকার ক্রমাগত বেশি অর্থ ভোগ ব্যয় নিয়োগ করে, তার ফলে অর্থনৈতিক উন্নয়নের হার বৃদ্ধি পাবে না। কিন্তু সরকার যদি বিনিয়োগ ব্যয় বা মূলধন গঠন ব্যয় বৃদ্ধি করে, তাহলে সেটি অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে। সরকারি ব্যয়ের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাহায্য হবে কিনা, সেটা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে কিনা সেটি বিচার করার জন্য সরকারি ব্যয়ের এই অর্থনৈতিক শ্রেণীবিভাগটি খুবই গুরুত্বপূর্ণ। এবার হলো সরকারের বাজেট বা বাজেট অফ দি গভর্নমেন্ট। বাজেট বলতে কি বোঝানো হয়? যে সাধারণভাবে আয় ব্যয়ের হিসেবকেই বাজেট বলা হয়। সরকার বার্ষিক ভিত্তিতে আয় ব্যয়ের যে বিবরণী পেশ করে তাকেই সরকারের বাজেট বলা হয়। কোনো একটি আর্থিক বছরের শুরুতে আগামী এক বছরের মধ্যে সরকারের সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয়ের যে হিসেব সরকার লিখিতভাবে পেশ করে তাই বাজেট। আগামী বছরে সরকারের সম্ভাব্য আয় কত হবে এবং কোন কোন উৎস থেকে ওই আয় আসবে তা বাজেটে উল্লেখিত থাকে বা উল্লেখ করা থাকে। আবার আগামী আর্থিক বছরে সরকারের প্রস্তাবিত ব্যয় কত হবে এবং কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তাও বাজেটে জানানো থাকে বা বাজেটে উল্লেখ করা থাকে। বাজেট শুধুমাত্র সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয়ের আনুমানিক হিসেব নয়, আগামী বছরের প্রত্যাশিত আয় ব্যয়ের সঙ্গে বিগত বছরের প্রকৃত আয় ব্যয়ের হিসেবেও বাজেটের সঙ্গেই পেশ করা হয়। সরকারের আয় বা রাজস্ব বিভিন্ন সূত্র বা উৎস থেকে আসে। এই উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, কর রাজস্ব আর অকর রাজস্ব। কর রাজস্বের মধ্যে থাকে প্রত্যক্ষ কর থেকে প্রাপ্ত রাজস্ব এবং পরোক্ষ কর থেকে প্রাপ্ত রাজস্ব। অন্যদিকে অকর রাজস্বের মধ্যে থাকে কি? দান, অনুদান, বিভিন্ন প্রশাসনিক আদায়, সরকারি প্রতিষ্ঠানের মুনাফা, জনসাধারণের কাছ থেকে গৃহীত ঋণ ইত্যাদি। বর্তমানে সমস্ত দেশের সরকারেরই রাজস্বের প্রধান উৎস কর। আবার সরকার যে অর্থ সংগ্রহ করে সেই অর্থ নানা খাতে ব্যয় করা হয়। সরকারি ব্যয়কে কতগুলো ভাগে ভাগ করা হয়, যেমন প্রতিরক্ষার জন্য ব্যয়, অভ্যন্তরীণ প্রশাসনের জন্য ব্যয়, জনগণের ত্রাণ সাহায্য, কল্যাণ ইত্যাদির জন্য ব্যয় এবং উন্নয়নমূলক ব্যয় প্রভৃতি। বাজেট যদিও সরকারের আয় ব্যয়ের একটি বিবরণী, কিন্তু এটি একটি নিছক আয় ব্যয়ের হিসেবও নয়। বাজেট হলো কি? যে সরকারের অর্থনীতি কার্যকর করার একটি হাতিয়ার। বাজেটের মাধ্যমে সরকার বিভিন্ন উদ্দেশ্য সিদ্ধি করতে পারে। উন্নয়নশীল দেশে যাতে আর্থিক প্রগতির হার দ্রুততর হয়, উন্নয়নের সঙ্গে যাতে অর্থনৈতিক স্থায়িত্ব বজায় থাকে, জনসাধারণের আয় ও সম্পদ বন্টনের বৈষম্য যাতে দূর করা যায়, এই সমস্ত কাজের জন্য একটি বলিষ্ঠ নির্ভরযোগ্য হাতিয়ার হলো এই বাজেট। সরকারের আয় এবং ব্যয়ের তুলনার ভিত্তিতে বাজেটকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, বা সরকারের আয় এবং ব্যয়ের তুলনার ভিত্তিতে বাজেটকে তিন ভাগে ভাগ করা হয়।
যখন বাজেটের প্রস্তাবিত আয় এবং প্রস্তাবিত ব্যয় পরস্পর সমান হয় তাকে বলা হয় সুষম বাজেট বা ব্যালেন্সড বাজেট। প্রাচীন অর্থনীতিবিদরা সুষম বাজেট নীতি সমর্থন করতেন। যখন বাজেটে প্রত্যাশিত আয় অপেক্ষা প্রস্তাবিত ব্যয় বেশি হয় তখন সেই বাজেটকে ঘাটতি বাজেট বা ডেফিসিট বাজেট বলা হয়। অন্যদিকে যখন বাজেটের প্রস্তাবিত আয় অপেক্ষা প্রস্তাবিত ব্যয় কম হয় তখন তাকে উদ্বৃত্ত বাজেট বা সারপ্লাস বাজেট বলে। সরকারের বাজেটের দুটি খাত থাকে, একটিকে বলা হয় চলতি খাত বা রাজস্ব খাত বা কারেন্ট অ্যাকাউন্ট অর রেভিনিউ অ্যাকাউন্ট এবং অন্যটি হলো মূলধনী খাত বা ক্যাপিটাল অ্যাকাউন্ট। উভয় খাতেই আয় ও ব্যয় থাকে। রাজস্ব খাতে আয়ের দিকে কর রাজস্ব, সরকারি প্রতিষ্ঠানের মুনাফা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত আয় দেখানো হয়। যেসব আয়ের জন্য সরকারের ব্যবহারযোগ্য আয় বৃদ্ধি পায় কিন্তু দায় বৃদ্ধি পায় না তাই হলো রাজস্ব খাতে আয়। আবার যেসব ব্যয়ের জন্য সরকারের ব্যবহারযোগ্য তহবিল হ্রাস পায় কিন্তু দায় হ্রাস পায় না তাকে বলে রাজস্ব খাতে ব্যয়। সরকার উন্নয়ন খাতে এবং উন্নয়ন বহির্ভূত খাতে যে অর্থ ব্যয় করে সেটি রাজস্ব খাতে ব্যয় অন্তর্ভুক্ত হয়। মূলধনী খাতে আয়ের দিকে থাকে সরকারি ঋণের মাধ্যমে লব্ধ হয়। সরকার যখন ঋণ গ্রহণ করে তখন সরকারের আয় বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে সরকারের দায়ও বৃদ্ধি পায়। এইভাবে যে আয়ের জন্য সরকারের ব্যবহারযোগ্য আয় বৃদ্ধি পায় কিন্তু সেই সঙ্গে দায়ও বৃদ্ধি পায় তাই হচ্ছে মূলধনী খাতে আয়। মূলধনী খাতে ব্যয়ের দিকে উল্লেখযোগ্য কি, যে সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক ব্যয়, সরকার কর্তৃক ঋণ দান বা সরকারের কর্তৃক ঋণ পরিশোধ ইত্যাদি। এই সমস্ত ব্যয়ের ফলে সরকারের ব্যবহারযোগ্য তহবিল হ্রাস পায় এবং সেই সঙ্গে সঙ্গে দায়ও হ্রাস পায়। দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচির ফলে দায় হ্রাস পায় কারণ ভবিষ্যতে এই কর্মসূচি থেকে আয় সৃষ্টি হবে। সুতরাং সংক্ষেপে আমরা বলতে পারি যেসব আয়ের ফলে সরকারের ব্যবহারোপযোগী আয় বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে দায়ও বৃদ্ধি পায় সেগুলি হলো মূলধনী খাতে আয়। অন্যদিকে যে সকল ব্যয়ের ফলে সরকারের ব্যয়োপযোগী আয় হ্রাস পায় এবং সেই সঙ্গে সরকারি দায়ও হ্রাস পায় সেগুলি হলো মূলধনী খাতে ব্যয়। আজকের ক্লাস এখানেই শেষ হলো। বাকি অংশটা বা পরবর্তী অংশটাই আমি নেক্সট ক্লাসে পড়াবো।